আমরা আসলে যে বিষয়ে ছিলাম ওটাতেই আবার একটু ফিরতে চাই। এই যে বিভেদের জাল, মানে জুলাইয়ের সময়ে সব রাজনৈতিক দল অর্থাৎ আওয়ামী বিরোধী বা ফ্যাসিজম বিরোধী সব রাজনৈতিক দল একসঙ্গে ছিল, প্রাণ দিল সবাই। কিন্তু 17 বছরের তো একটা ধারাবাহিক আন্দোলনের আছে, সেই ইতিহাস আছে। আজকে আপনি ওই অনুষ্ঠানটা ছিলেন প্রেস ক্লাবে, সেখানে একজন মন্ত্রী বলেছেন যে জুলাই আন্দোলনে আজকের বিরোধী দল কোথায় ছিল, গত 17 বছর কোথায় ছিল। কিন্তু 17 বছরে কি কখনো আপনাদের সঙ্গে মানে বিএনপির সঙ্গে জামাতের একত্রে ছিল না? এই যে আজকে এসে একদম জামাতকে নাচে না, এটাও কি বিভেদের অন্যতম কারণ বলে মনে করেন কিনা? না, দেখুন, আজকে আমাদের জাতীয় প্রেস ক্লাবে একটা অনুষ্ঠান হয়েছে। সেখানে অনুষ্ঠানের ছিল ন্যায়ভিত্তিক ঐক্যেরই অনুষ্ঠান না, ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন ঐক্য চাই। আমরা এটার প্রশ্নে আমরা বিয়ে করেছি। এখন জুলাই তো শুধু জুলাই নয়, জুলাই মানে 17 বছর, জুলাই মানে শুধু আবু সাইদ নয়, জুলাই মানে ইলিয়াস আলীও, জুলাই মানে চৌধুরী আলমও। আমরা তো একটা রক্তাক্ত সোপান তৈরি করেছি। হ্যাঁ, 2008 সাল থেকে 2014 সাল 15 সাল পর্যন্ত জামাতে ইসলাম সহ বিএনপি কাঁধে কাঁধ মিলে আন্দোলন করেছে। জামাতের অসংখ্য নেতাকর্মী নিহত হয়েছে, অস্বীকার করার কোনো উপায় নেই। পরবর্তীকালে আস্তে আস্তে সেখানে কিছুটা আপনার মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ আমরা তো 20 দলীয় জোট ছিল, সেটা যখন ভেঙে দেওয়া হয়েছে 2022 সালের ডিসেম্বর মাসের 30 তারিখ থেকে যুগপৎ আন্দোলন শুরু হয়েছে। 40টি রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনে অংশগ্রহণ করলো, জামাত যুগপৎ আন্দোলনে অংশগ্রহণ করে নাই। জুলাই আন্দোলনে আমরা সবাই যে এখন যে কথাই বলি, বিরোধী দল বা সরকারি দল প্রত্যেকেই অংশগ্রহণ ছিল। সবাই অংশগ্রহণের প্রেক্ষিতে আন্দোলনটা হয়েছে। কারণ সমন্বয়করা যখন টিভি অফিসে আন্দোলন মানে সমাপ্তি ঘোষণা করেছে, তখনও কিন্তু এই জনগণই আন্দোলনটাকে টেনে নিয়ে গেছে। এই জনগণ বলতেই ম্যাক্সিমাম বিএনপি, জামাত, সরকার বিরোধী। তো এই জনগণকে তো 70 বছর পর্যন্ত আমরাই তৈরি করেছি, আমরা বিরোধী দলে তৈরি করেছি। শেখ হাসিনার সাথে আমাদের তুলনা হয় না এই কারণে যে শেখ হাসিনা তো মানসিকভাবে বিকলাঙ্গ, মানসিকভাবে ভারসাম্যহীন সাইকো, গণতন্ত্রের বুঝে না। তাদের আওয়ামী লীগ যারা করে বা শেখ হাসিনা, তাদের বক্তব্যটাই এরকম, দেশটা আমার বাপ স্বাধীন করেছে, এই দেশ আমার বাবার সম্পত্তি। এবং তারা তো মানে সাংবিধানিক সরকারও না। 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ার পর সরকার গঠন করেছে, সরকারকে সাংবিধানিক সরকার বলা যায় না। সুতরাং ওই আওয়ামী লীগের ধমকটা বিএনপিকে দেখাই তো লাভ নাই যে হ্যান কারেগা ত্যান কারেগা, এটা বলার কোনো কারণ নাই। হ্যান ত্যান এগুলো করা যাবে না, কারণ আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসছি। অবশ্যই দাবি করতে হবে, বিএনপি ভুল পথে গেলে বিএনপিকে অবশ্যই বক্তব্য দিতে হবে, আন্দোলন করতে হবে, মিছিল করতে হবে, সংগ্রাম করতে হবে, সংসদের বাইরে কোনোটাতে আমাদের কোনো ইয়ে নেই। কিন্তু ভাষাগতভাবে যেটা বলতে চায় বা ভাষাগতভাবে যারা যেসব অর্বাচীন আছে, কিছু উন্মাদ আছে, না, মানসিক বৈকলাঙ্গ আছে, মানে যারা আপনার নারীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে স্লোগান দেয়, মানে এই ধরনের একটা বিকৃত রুচির কিছু মানুষ সৃষ্টি হয়ে গেছে। এখন এদের থেকে আমাদেরকে বাঁচতে হবে, এদের থেকে বেঁচে আমাদেরকে রাজনীতিটাকে আমরা সঠিক পথে আগাতে হবে। এখন দেখেন, এখন বিরোধী দলের হাতে কোনো অস্ত্র নাই, কিন্তু ওই জুলাই সংস্কার, গণভোট সংস্কার করার ডক্টর ইউনূসকে, তাকে কে এই দায়িত্ব দিচ্ছে? আমরা তো অন্তর্বর্তীকালীন সরকারে যখন আমাদের কাছে একটা প্রস্তাব আসছে সর্বদলীয় সরকার গঠন করতে, আমরা সেটা করিনি। আমরা চেয়েছি অতি দ্রুত নির্বাচন। ছাত্র ডক্টর ইউনূসকে চেয়েছেন, সেই সময়ের প্রেক্ষিতে মানা হয়েছে। এখন বোঝা যাচ্ছে যে আমাদের একটা ঐতিহাসিক ভুল ছিল ডক্টর ইউনূসকে সরকার প্রধান হিসেবে মনোনয়ন দেওয়া অথবা চিহ্নিত করা। তিনি বলেছেন মনোনয়ন দেওয়া নাকি মেনে নেওয়া? মেনে নেওয়া। মনোনয়ন দেওয়াটাও যেমন ভুল হয়েছে, মেনে নেওয়াটা আমাদের জন্য ভুল হয়েছে। কারণ তিনি সবচাইতে চতুর, সবচাইতে ব্যবসায়িকভাবে লোভী। তিনি দেশ রক্ষা করার চাইতে তিনি তার গ্রামীণ ব্যাংক রক্ষা করা, তারপর গ্রামীণ আদম লাইসেন্স নেওয়া, তারপরে আবার গ্রামীণ ব্যাংকের শেয়ার বৃদ্ধি করে নেওয়া, নিজের নিরাপত্তা বৃদ্ধি করা, তারপরে নিজের কর্মচারীদেরকে উপদেষ্টা বানানো। আমরা অনেকবার বলেছি যে আপনি উপদেষ্টা মণ্ডলী পরিবর্তন করেন, দক্ষ এবং যোগ্য উপদেষ্টা, বিশেষ করে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা পরিবর্তন করার কথা বলছি, উনি করেন নাই। সংস্কার করার দায়িত্ব তো নির্বাচিত সরকারের। এখানে আমাকে একটু বলতে দেন। নির্বাচিত সরকারের, আমরা তো আমাদের 31 দফা আছেই, আমরা তো ওই সংস্কারের ব্যাপারে জনগণের প্রতি কমিটেড, আমরা তো সংস্কার করব। 84টা প্রশ্নে আমরা একমত হয়েছি, 12টা প্রশ্নে দ্বিমত হয়েছে। 84টার মধ্যে 12টা প্রশ্নে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল দ্বিমত হয়েছে। আমরা একটা অঙ্গীকারনামা করেছি,
সাতদফা অঙ্গীকারনামার মধ্যে কোথাও কোনো গণভোট নামে একটা শব্দ নাই। বিএনপি গণভোটের কথা বলে নাই, জামাত ইসলাম গণভোটের কথা বলে নাই। এনসিপি বলেছে সংবিধান সংস্কার পরিষদ, তারপরে জামাত বলেছে একটা অর্ডিন্যান্সের মাধ্যমে। আসলে নির্বাচন যে ঐক্যমত্য কমিশনের কোনো তো আইনগত ভিত্তি ছিল না। যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল সবাই সেই রাজনৈতিক দলগুলো সেখানে যাওয়ার যোগ্যতা ছিল না, বিকজ তারা কেউ হাত পাকা দিয়ে শেখ হাসিনাকে বাতাস করেছে, কেউ 24 নির্বাচনে অংশগ্রহণ করেছে। যে কোনোভাবে হোক সেখানে আমরা দেখছি যেখানে একটা চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে নির্বাচনকে প্রলম্বিত করা। সেই সময় আমাদের মুখ্য দাবি ছিল নির্বাচন করা। আমরা সেটা দাবি আদায় করতে পেরেছি। আমরা একদম গর্ব করে বলতে পারি, সালাউদ্দিন সাহেব যেভাবে বলে আমিও বলতে পারি যে আমরা চেয়েছি নির্বাচন করতে চেয়েছে বলে আমরা বলেছি ঠিক আছে, যদি গণভোট সংবিধানে নাই। অনেক রাজনৈতিক দল বলেছে, তখন বলা হয়েছে যে সংবিধানে নাই, আবার জন আকাঙ্ক্ষার প্রেক্ষিতে গণভোট হতে পারবে না, এটা তো সংবিধানে নাই। সংবিধান একটা গণভোট একটা হলে সংবিধান সংশোধন করে আবার গণভোট করতে হবে। গণভোট দুইটার। আমরা কিন্তু এই যে এখন যেমন যে 350 জনের যে জাতীয় সংসদ সদস্য, তো আমরা জাতীয় সংসদ সদস্য হিসেবে জনগণের কাছে ভোট চেয়েছি, ভোট পেয়েছি। আমরা বলি নাই যে আমরা নির্বাচিত হলে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হব। আমরা যে সংবিধান সংস্কার করব সবাই মিলে সংবিধান সংস্কার করব, সেটাই তো হয়ে গেল। যেখানে আমাদের সংস্কার দরকার, আমরা তো জামাতের কোনো এজেন্ডা বাস্তবায়ন করব না, আমরা তো আওয়ামী লীগের কোনো এজেন্ডা বাস্তবায়ন করব না, আমরা তো ভিন দেশে কোনো এজেন্ডা বাস্তবায়ন করব না। আমরা তো জনগণের আমাদের যে রায়টা দিয়েছে। যেমন আমি আপনাকে একটা কথা বলি যে তার আগে ওই উত্তরটুকু একটু নিয়ে নিব। আপনি বলছিলেন যে উপদেষ্টাদের বিরুদ্ধে যে আপনাদের আপত্তি, জি, সবচেয়ে আনুষ্ঠানিক আপত্তি যার বিরুদ্ধে আপনারা জানিয়েছিলেন দ্বৈত নাগরিকত্ব, তাকে আপনাদের মন্ত্রিসভায় কেন নিলেন ডক্টর খলিলুর রহমান? দেখুন আমি আপনাকে বলি, প্রথমে আমরা উপদেষ্টা হিসাবে স্বাস্থ্য উপদেষ্টার বিপক্ষে আমরা বক্তব্য দিয়েছি। আমার সাথে ব্যক্তিগতভাবে 4-5 বার দেখা হয়েছে, কথা হয়েছে। তখন বলেছি, আমরা এটাও বলেছি যে আপনারা দয়া করে জাতিকে উদ্ধার করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তন করেন। আমরা স্কুলে একজন উপদেষ্টার নাম দেখলাম, দেখার পরে আমি চিন্তা করলাম যে উপদেষ্টা মরে আছে না বেঁচে আছে একটু খবর নিই। আমার ধরনের উনি বেঁচে নাই। পরে খবর নিয়ে দেখলাম যে তিনি 4 বছর যাবৎ আমেরিকায় জীবনযাপন করছেন মেয়েদের সাথে, যে আন্দোলনের সাথে তার ন্যূনতম সম্পর্ক নয়। ডক্টর ইউনূস সাহেব জাতির সাথে প্রতারণা করেছেন। তিনি তার নিজস্ব এনজিওগ্রাম দিয়ে মন্ত্রণালয় চালিয়েছেন। যোগ্যতার প্রশ্নে আমরা দ্বৈত নাগরিক হিসেবে যার কথা বলেছি, আমরা দেখেছি যোগ্যতার প্রশ্নে তিনি উতরে গেছেন। আমরা তো আমাদের 31 দাবির মধ্যেই আছে যোগ্য এবং মেধাবী লোককে আমরা স্থান দেব। আমরা বিভিন্ন জায়গায় যোগ্য এবং মেধাবী লোককে স্থান দিচ্ছি। আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সবাইকে যে আমরা বাদ দিয়েছি এমন না। তাদের মধ্য থেকে আমাদেরকে যাদেরকে যোগ্য মনে হয়েছে, যারা দেশ সেবা করতে পারবে, আমরা কিন্তু তাদেরকে নিয়েছি এবং তাদের দ্বারা আমরা কাজ করছি। আমরা কিন্তু এই যে ধরেন পৃথিবীর ইতিহাসে একটা দেশ দেখাতে পারবেন না যেখানে বলা আছে যে প্রধানমন্ত্রী পরপর 2 বারের বেশি নির্বাচিত হতে পারবেন না। কোনো গণতান্ত্রিক বিশ্বে নাই। কিন্তু বাংলাদেশে তারপর আমরা করেছি যে ঠিক আছে 10 বছর। তো আমি আবার কি ঠিক আছে যে সরকার প্রধান আর দলীয় প্রধান এক হইতে পারবে না, সমস্যাটা কোথায়? এটা তো আপনার সাংবিধানিক অধিকার, রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার। আমরা কি বলবো যে জামাত ইসলামের আমির তিনি বিরোধী দলের নেতা, মন্ত্রী মতবদ্ধতা বিরোধী দলের নেতা হতে পারবেন না? আমির একজন হতে হবেন, বিরোধী দলের নেতা একজন হতে হবেন। নাহিদ ইসলাম এনসিপির সভাপতিও থাকবেন, আবার হুইপ হিসেবে প্রতিমন্ত্রী মর্যাদা ভোগ করবেন, এটা তো হতে পারে না। এটা ভিন্ন রাজনীতি। এই ধরনের কিছু কিছু প্রশ্নে আমাদের দ্বিমত আছে, কিন্তু মৌলিক প্রশ্নে আমরা সংবিধানের 70 অনুচ্ছেদকে তো আমরা পরিবর্তন করছি, এটা সবচেয়ে বড় আমরা ইচ্ছে করলে দলের বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা ভোট দিতে পারবো। সবাই বলেছে 2টার ব্যাপারে, আমরা সাথে আরও একটা বলেছি যুদ্ধকালীন কোনো পরিস্থিতিতে, আপনার কোনো একটা বিশেষ কোনো পরিস্থিতিতে সরকারের দলের সদস্যরা সরকারের পক্ষাবস্থান নিতে হবে। এছাড়াও তার তেমন কোনো বিরোধ নাই, কিন্তু এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ হবে সে হবে। আসলে এগুলো বায়বীয় কথা। আমরা জুলাই সনদ স্বাক্ষরিত যেটা আমরা অঙ্গীকার করেছি এবং আমরা জুলাই সনদে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা হইতে আরম্ভ করে আমরা যা যা বলেছি সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব এবং এই ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।